কোনো ডাক্তার আপনাকে ট্যাবলেট দিয়ে ভালো করবে এটা সম্ভব না, কোনো ডাক্তার ইনজেকশন দিয়ে আপনাকে ভালো করবে এটা সম্ভব না, কোনো ডাক্তার অপারেশন করে ভালো করবে এটা সম্ভব না। তো আপনারা এই যতই ডাক্তার দেখাবেন ততই আপনি ওষুধ, ইনজেকশন, স্যালাইন, ইনসুলিন, অপারেশন এগুলো আপনি সব শেষ, ধ্বংস হবেন। আর যেভাবে আপনারা সবাই খান, খেতে থাকেন, আপনি রুগী হবেনই 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 হবেনই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে একটু আলোচনা করব। তো আপনারা যারা সুস্থ হতে এখানে আসছেন, ইনশাল্লাহ আপনারা যদি নিয়মগুলো মানেন সুস্থ হবেন। তবে পরিষ্কার ধারণা থাকতে হবে যে এখানে আমাদের চিকিৎসাতে কেউ ভালো হবে না। যদি কেউ নিয়ম মানে ভালো হবে, আর নাইলে হবে না, এটা হচ্ছে কথা। নিয়ম যে মানতে পারবে না সে ভালো হবে না। এখানে আমরা যেহেতু কোনো রোগের ওইভাবে স্পেসিফিক ট্রিটমেন্ট করি না। ট্রিটমেন্ট বলতে বোঝায় ধরেন একটা রুগীকে একটা রোগের চিকিৎসা করা, যেমন ধরেন প্রেশারের রুগীকে ডাক্তার প্রেশারের ওষুধ দিল, মানে আপনাদের যে কনসেপ্ট সেটা দিয়েই তো আসলে সাধারণ মানুষ যেটা বোঝে না সেটা বলে তো কোনো লাভ নেই। সাধারণ মানুষ যেটা বোঝে তার যে ধারণা সেটার উপরেই আমাদেরকে আলোচনা করতে হবে। তা আপনারা চিকিৎসা বলতে কি বোঝেন? যে ডাক্তার দেখাবো, কটা ট্যাবলেট লিখে দেবে, অমুক ডাক্তার ভালো, উনি ভালো ট্যাবলেট লিখতে পারেন, বাংলাদেশেরটা ভালো না, ইন্ডিয়ারটা ভালো, ইন্ডিয়া যে ভালো ট্যাবলেট খাবো, তা আপনারা ট্যাবলেট খেয়ে প্রেশার ভালো হবে। এবং ডাক্তার মানে ওষুধ লিখবে। যে ধরেন আপনার ডাক্তারের কাছে গেলেন, কোনো ওষুধ ছাড়া আপনারা একটা সাদা কাগজ ধরায় দিল, তা আপনি ভিজিট দিতেও রাজি হবেন না। বলবেন যে আপনি কি ভিজিট দেবো, আপনি তো কোনো ওষুধই লেখেন নাই নাকি? ঠিক আছে, আচ্ছা। তাহলে এই যদি চিন্তা হয়, তাহলে এখন আমরা তো আর প্রেশারের রুগীর কোনো ওষুধই দেই না, তাহলে তো প্রেশারের রুগীর চিকিৎসা আমরা করতে পারতেছি না। অথবা আরেকটা চিকিৎসা হলো যে আপনার অপারেশন করা। তা আমাদের এখানে কোনো অপারেশনও হয় না। আবার খুব সিরিয়াস রুগী, অনেকেই বলে আমার রুগীটা খুব সিরিয়াস, আমাদের খুব তাড়াতাড়ি দেখতে হবে। আমরা তো সিরিয়াস রুগী দেখিই না, সিরিয়াস রুগী দেখি না। কারণ হলো যে নিয়ম মানতে পারবে না সে এখানে আইসা তো কোনো লাভ নেই। হ্যাঁ, তো এখানে নিয়মগুলো হলো যে আমরা যেই খাবার খেতে বলবো সেইভাবেই খেতে হবে, এর বাইরে অন্য খাবার সে খেতে পারবে না। বাট কতটুকু খাবে সেটা তার ক্ষুধা, তার অ্যাপেটাইট সেটা আলাদা, কিন্তু সে আমাদের নিয়মের বাইরে সে খেতে পারবে না। যদি খায় তাহলে এখানে এসে কোনো লাভ নেই। দ্বিতীয়ত সে এক্সারসাইজ করতে হবে, যদি না পারে করতে তাহলেও এটা করে লাভ নেই। কিন্তু ধরেন প্রাথমিকভাবে অনেকে আছে যারা এখনও এক্সারসাইজ করার মতো উপযুক্ততা অর্জন করে নাই, অর্থাৎ তাদের ওজন এতই বেশি যে তারা, ভাইয়া আপনার ওজন কত? ভাইয়া আমার কাছে আসেন, এদিকে আসেন। যেমন ধরেন ওনাকে যদি আমি এখন দৌড়াতে বলি তাহলে তো আর মানে এটা মানে কোনো ভালো বুদ্ধি হবে না, তাই না? আসেন আস্তে আস্তে, এখানে পাড়া দিয়ে সাবধানে। হ্যাঁ জি, দেখি এদিকে আসেন। আপনার কত কেজি ওজন হয়েছে এখন? 158 না, তাই না? হ্যাঁ, তা কত বছর ধরে ওজনটা বাড়তেছে? 5-6 বছর ধরে। হাতটা সরান, আমি ধরি, অসুবিধা। হ্যাঁ, কি নাম আপনার? উজ্জ্বল আহমেদ। আচ্ছা, আপনি এই 5-6 বছর ধরে আমার এরকম হয়ে গেছে নাকি? বয়স কত? 45। তাহলে এই 40 বছর পর্যন্ত কত ছিল তখন? 40 বছরের মধ্যে অ্যারাউন্ড 37 পর্যন্ত নরমাল ছিল। কত ছিল তখন? 75, 72। তারপরে কি হলো একটু বলেন তো, আমরা একটু শুনি। মানে হঠাৎ তারপরে ওই যে বাইরে ছিলাম তো। কোথায় ছিলেন? সাউথ আফ্রিকা। আচ্ছা, তারপর? এখনো থাকি। হ্যাঁ, ওখানে কোল্ড ড্রিঙ্কস মানে খাওয়াটা বেশি হয়েছে। তারপর এখন আপনি এই যে এখানে আসছেন, যে এখানে বিশ্বাস হয়েছে তো যে এখানে মানলে ওজন কমবে ইনশাআল্লাহ? জি স্যার, আমি করোনার সময় কিছু মানছিলাম। আপনার কয় কেজি কম ছিল? 42 কেজি আওয়াজ লস। 42 কেজি কম ছিল, তারপর আর ধরে রাখতে পারেন? এবার ধরে রাখবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, বসেন। থ্যাংক ইউ। তো এখন ধরেন ওনাকে যদি আমরা এখন ওই যে বলি যে দৌড়াইতে হবে, তাহলে তো ভাই এটা ভালো পরামর্শ হলো না। এ লোক দৌড়াবে কেমনে, তাই না? তা এখন কিন্তু ওর যখন আবার ওই যে 42 কেজি একবার কমাইছিল সে, হ্যাঁ, আমাকে ফলো করে, কিন্তু আসলে ধরে রাখতে পারেনি। কেননা ওই ধরে রাখার বিষয়ে এখন কথাগুলো বলবো, যে কেন মানুষ ধরে রাখতে পারে না, ধরে রাখার জন্য করণীয় কী। ধরেন আপনি যদি নিয়মগুলো ধরে রাখতে চান, আপনার নলেজটা লাগবে। আর এটা যে শুধু ডায়েট বললে চিন্তা করলে আপনি কোনো দিন ধরে রাখতে পারবেন। এটা হলো একটা পূর্ণাঙ্গ লাইফস্টাইল, অর্থাৎ এখানে আপনার চিন্তা ভাবনা, সেটাও আমরা কিভাবে চিন্তা করবেন, পজিটিভ চিন্তা, সেখানেও আমাদের লক্ষ্য রাখতে হবে। কেননা এখানে আমরা প্রচুর রুগী পাচ্ছি যারা টেনশন রাত জাগা, তাহলে তাদের এই চিন্তার প্যাটার্ন চেঞ্জ করতে হবে, মাইন্ডসেট চেঞ্জ করতে হবে।
তারপর হচ্ছে যেমন কখন রোজা রাখবে বা কতদিন রাখবে বা ভাত না খেয়ে কতদিন থাকবে, তো এটার একটা শেষ আছে সব কিছু। কিন্তু আমাদের কাছে আসলে আমরা আপনাদেরকে একেবারে কনক্রিট এভিডেন্স বেসড আমরা আপনাকে পরামর্শ দিতে পারবো। যে গায়ে যেমন ধরেন আমি যদি আপনার ডায়াবেটিসের চিকিৎসা করছি কিন্তু আমি জানি না আপনার ডায়াবেটিস কত, তাহলে কিভাবে চিকিৎসা করব? বা আপনার উচ্চ রক্তচাপের চিকিৎসা করতেছি, আমি জানি না আপনার উচ্চ রক্তচাপ কত, বা ওর ওজন কমাবো, ওজন মাপিয়েই নাই, যেমন কয় কেজি হেয়ার এটাই জানি না, তাহলে আমি আবার হেয়ার ওজন কমাবো নাকি? তার মানে যে কোনো একটা লোক তার যদি সুস্থ হতে চায় বা সুস্থ থাকতে চায় তাকে একটা গোল সেট করতে, যে জানতে হবে যা, যেমন ধরেন আপনার হুমায়ার কত থাকলে ভালো, সবাই বলেন 1, এখন আপনার আছে 5, এই সংখ্যাটা খুব জানা জরুরি। যখন আপনি জানবেন আমার 5 আছে, আমার 1 বানাইতে হবে, তখন আপনার ব্রেনের মধ্যে এটা তাহলে তো আমি এখন আজকে আইসক্রিমটা না খাই, এটা পরে খাবো, আগে আমার হুমায়ারটা ভালো হোক। কথা বুঝতে পারছেন? তো এখন বলে পরে খাবো মানে কি আসলেই খাবে না, সে পরে খাবে মানে এখন সে খাবে না, তো পরে দেখা গেল ওর মানসিকতা চেঞ্জ হবে, সে বলবে যে না আমার জন্য এটা না খাওয়াই ভালো। এখন তো সে যদি চিন্তা করে যে আর জীবনে খাবো না, তা খাইয়ে ফেলাবে। তা এই এখনই যেন না খায়, এটার থেকে রক্ষা করার জন্য সে বলবে আমি এখন না পরে খাবো, আগে একটু সুস্থ হই তারপর খাবো। তো সুস্থ হলে সে ততদিনে তো আমাদের নিয়মকানুন বুঝবে, ততদিনে তার এই কোন খাবারে কি ক্ষতি সেটা বুঝবে, জানবে, তার নলেজটা বাড়বে, তখন সে বুঝবে না এটা আমার জন্য তো ঠিক হচ্ছে না, এই খাবারটা আমার জন্য ভালো না, তাহলে আমি না খাই। ততদিনে তার সিদ্ধান্ত পরিবর্তন হবে, তার পছন্দ চেঞ্জ হয়ে যাবে, তার এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা তৈরি হবে, তার বুঝটা তৈরি হবে যে তার জন্য ক্ষতিকর খাবার সে যেন না খায়, মানে যে খাবার খেলে তার ক্ষতি হবে সেই খাবারটা থেকে সে নিজেকে বিরত রাখবে। তার এই জিনিসটা তার মানসিকতাটা তৈরি হওয়ার জন্য তার সেই এক্স্যাক্ট খাবার সম্পর্কে জানতে হবে। আপনার যদি ইনসুলিন বেশি থাকে, ইনসুলিন চর্বি জমা করে, এই তথ্যটা আপনার জানতে হবে। তো এখন ইনসুলিন বেশি থাকলে ইনসুলিন চর্বি জমা করে, এখন আমরা যারা অনেক মোটা আমরা ধরেই নেই তার ইনসুলিন বেশি আছে, এদের ইনসুলিন বেশি আছে, ঠিক আছে, আর টেস্ট করলে বোঝাই যাবে। তো এখন যাদের ইনসুলিন বেশি তাদের বোঝা যাবে টেস্ট করলে, তার 4-5 থাকার কথা থাকবে 12, 14, 20, 22 এরকম, তাহলে টেস্টে বোঝা যাবে ইনসুলিন যার বেশি কিনা। তাহলে আপনি টেস্ট করালে আপনি কি বুঝবেন যে আমার ইনসুলিন বেশি, আর ইনসুলিন বেশি থাকলে আপনার ওজন কমবে না, ইনসুলিন কমিয়ে ওজন কমাতে হবে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা জানতে হবে। তাহলে আপনার জানতে হবে ইনসুলিন কত থাকা ভালো, 4-5, আপনার জানতে হবে ইনসুলিন আপনারটা কত, এবং ইনসুলিন বাড়ে কিভাবে, যেটা আমরা বললাম ভাত রুটি ফল দুধ খেলে, বারবার খেলে, টেনশন করলে, রাত জাগলে, ইনসুলিন কমে কিভাবে এটা জানতে হবে। তো যার ইনসুলিন বেশি তার ফ্যাটটা লক করা, তাহলে এটাকে আমরা বলি ফ্যাট ডিপোজিশন, অর্থাৎ সে যতই কম খাক তার চর্বি জমতে থাকবে। বোঝা গেল কথা? চর্বি জমতে থাকবে। এখন ধরেন আমি একটা প্রশ্ন করি যে একটা লোকের ইনসুলিন অনেক বেশি, এখন সে লেবুর রস খেয়ে কি ওজন কমবে? ভিনেগার খেয়ে, চিয়া সিড খেয়ে, কোনো জুস খেয়ে, বা কোনো কথা বুঝতে পারে, বা কোনো ওষুধ খেয়ে? জীবনে না। তা এই জিনিসটা হলো আপনারা জানেন না বলে, এখন যদি জানেন যে আরে আমার ইনসুলিন কমাইতে হবে, ইনসুলিন কোনো ওষুধ দিয়ে কমানো যায় না, তার মানে ওজন কোনো ওষুধ দিয়ে কমানো যায় না। সোজা কথা বুঝতে পারছেন? ইনসুলিন কোনো ওষুধ দিয়ে কমানো যায় না, মানে ওজন কোনো ওষুধ দিয়ে কমানো যায় না। তাইলে যে কোনো যদি বলে এই খাবার খেলে ওজন কমবে, এটা খেলে করবে, এটা সব মিথ্যা এবং ভুয়া এবং প্রতারণা। কথা বুঝতে পারছেন? এই কথা যে বলবে যে এটা করে ওজন কমবে, তার মানে সব ভুয়া, মিথ্যা এবং প্রতারণা, কারণ এটা নাই পৃথিবীতে। এখন এই কোষে ওভারলোড মানে হুমায়ার, তো যাদের কোষে ওভারলোড বেশি তাদের হুমায়ার তত বেশি হবে। এই হুমায়ার মানে হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার মূল কারণ হলো যে কোষে যদি ওভারলোড থাকে তাহলে কোষে জায়গা থাকে না। হ্যাঁ, তো এই যে কোষে ওভারলোড থাকলে, এখন ধরেন চিনিটা ঢুকবে, কোষে ওভারলোড ঢুকতে পারছে না, এখন এই চিনি কোষ থেকে কোষের ভিতর ঢুকানো হলো ইনসুলিনের কাজ। ইনসুলিন চাবি দিয়ে ওই কোষের দরজা খোলে, চিনিকে ওই কোষের ভিতর ঢুকায়। এখন যদি আপনার কোষে জায়গা না থাকে সে তো ঢুকাতে পারবে না, আর কোষ তাকে বাধা দিবে। তো এই যে ইনসুলিনকে বাধা দেওয়া হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিনকে বাধা দেওয়া হলো কি? ইনসুলিন রেজিস্ট্যান্স। এখন কোষ কেন বাধা দেয়? যে কোষে ওভারলোড হয়েছে। এখন চর্বি কোষে যে জমেছে, কেন জমেছে বলেন? আমরা বেশি খেয়েছি বা বারবার খেয়েছি, বা আমরা ব্যায়াম করিনি, কায়িক শ্রম করিনি, তো যে খাবার খেয়েছি সেটা বার্ন করিনি, সেটা আমার শরীরে জমে গেছে, জমে তারপর আস্তে আস্তে কোষে ওভারলোড হয়েছে। এর সাথে আমরা আবার দুশ্চিন্তা করেছি, রাত জেগেছি, তারপর অনিয়ম করেছি,
তারপর আমরা নিজের প্রতি কোনো যত্ন নেই, যেমন আমার ঘুমের সময় নেই, রাত জেগেছি, ব্যায়ামের সময় নেই, ব্যায়াম করি নাই, হ্যাঁ, নিজের কোনো যত্ন নেই, নিজের কোনো টেক কেয়ার করি নাই। তা কেউ বিভিন্নজন বিভিন্ন নিয়ে ব্যস্ত, কেউ বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত, সন্তান নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ চাকরি নিয়ে ব্যস্ত, কেউ বিভিন্ন রকম। সে যতদিন মানুষ সুস্থ থাকে, রুগী হয় না, তখন সে তার অন্যান্য কাজকে গুরুত্ব দেয়, যেটা মনে করেন স্বাস্থ্যবাদে সব কিছুকে সে গুরুত্ব দেয়। ধরেন সে শিক্ষকতা করে, তার সন্তান আছে, বাচ্চা কাচ্চা আছে, এগুলোকে সে সিরিয়াস গুরুত্ব দেয়, কিন্তু নিজের দিকে সে কোনো গুরুত্ব দেয় না। যে ব্যবসা করে সেও এইভাবে করে। তো যতদিন সে রুগী না হয় বা একটা হোঁচট না খায় বা একটা রোগ ধরা না পড়ে, ততদিন সেভাবেই চলতে থাকে। এরপর যখন হোঁচট খায় তখন সে আবার ডাক্তার দেখায়, তো ডাক্তাররা তাকে ওষুধ দেয়, ওষুধ খায়, কিন্তু সে ভালো হয় না। কারণ হলো রোগের মূল কারণ তো আর ওষুধে দূর হবে না, ওষুধ দিয়ে তো আর কোষ খালি হবে না, ওষুধ দিয়ে তো হোমা আয়ার কমবে না, ওষুধ দিয়ে তো কোষের ভিতরে জঞ্জাল পরিচ্ছন্ন হবে না, বরং জঞ্জাল আরও জমবে। ওষুধ দিয়ে তো ডিটক্সিফিকেশন হবে না, ওষুধ দিয়ে তো ইনফ্লামেশন কমবে না, বরং আরও বাড়বে। তা এই যে ওষুধ খেয়ে হবে কি, যে অনেক দিন ওষুধ খেয়ে ওষুধের যে ক্ষয়ক্ষতি সেটা শুরু হয়ে যাবে। তো ধরে না কেউ 15 বছর ওষুধ খাইছে, তো এই 15 বছর ওষুধ যে খাইছে কেমিক্যাল, এর ফলে হয়তো তার লিভারের সমস্যা হবে, নাহলে কিডনিতে সমস্যা হবে। আরও অনেক দিন খেলে তার দেখা গেলো একটা ওষুধ আর একটা অসুখকে ডাকে, আর একটা ওষুধ আর একটা ওষুধকে ডেকে নিয়ে আসে। তো এইভাবে সে যত ওষুধ খাবে তত তার ওষুধ বাড়বে এবং তার রোগ বাড়বে। তো এইভাবে সে ডাক্তারের ভিজিটও বাড়বে, অনেক ডাক্তার অনেক রকম দেখাতে হবে, 2-4 রকমের দেখাতে হবে তখন। তো আবার ওষুধের সংখ্যা বাড়বে, এক একজন এক এক প্রেসক্রিপশনে 3-4টা 5টা 6টা করে দেবে। তারপরে আস্তে আস্তে সে একসময় অপারেশন করবে, অপারেশন করে পঙ্গুত্ব বরণ করবে, অথবা প্যারালাইসিস হবে, নাহলে রিং পরাবে, নাহলে বুক ফাড়া যাবে। এটা হলো তার পরবর্তী, কারণ সে রোগের মূল কারণগুলো দূর করেনি। আগে যা সয়াবিন তেল খেত তাই খায়, সাদা ভাত আগেরটাই খায়, তারপর সাদা রুটি সেটাই খায়, কম খায়, তবে ভাত খায়, রুটি খায়, ফল খায়, দুধ খায়, তবে কম খায়, হ্যাঁ, বারবার খায়। তো এভাবে সে আরও বড় রোগী হবে। তাহলে এখন রোগের মূল কারণটা হলো, এক হলো আমার খাদ্যাভ্যাস, তা আমি বেশি খাই, বারবার খাই, এবং প্রসেসড আল্ট্রা প্রসেসড খাই। যে খাবার আমার জন্য হালাল তৈয়ব সেটা না খেয়ে আমরা খাই হচ্ছে যেই খাবার আমার জন্য ক্ষতি, যেমন প্রসেসড ফুড, যেমন হচ্ছে হাইব্রিড ধান, সেখান থেকে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড উৎপাদিত, সেখান থেকে আমার ফাইবার ফেলে দিয়ে সেখানে আবার সাদা ভাত একেবারে ধবধবে সাদা, সেটা আপনি খাচ্ছেন, সাথে সয়াবিন তেল দিয়ে রান্না করা চাষের সবজি কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, তার সঙ্গে চাষের মাছ সয়াবিন তেলে রান্না করা, মাইখা আপনি খাইতেছেন, লগে ডাল সয়াবিন তেলে ভাগাড় দেওয়া, এবং সেটা হলো হাইব্রিড ধরনের ডাল, সেটা হলো আপনার কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড বা হেভি মেটালের মাধ্যমে উৎপাদিত। তাহলে এখন পুরো খাবারটাই হলো রুগী বানানোর জন্য, মানে একটা রোগ তৈরি করার জন্য। তা এখন আপনি বলেন যে আমরা তো সবাই এই খাবারই খাচ্ছি, তাহলে সবাই তো রুগী। বলে যে আমি এখনও হই না, আপনি হবেন, অপেক্ষা করেন, আপনার সময় লাগবে, এখনও বয়স কম, আপনি হয়ে যাবেন। তো এই খাবার যেই খাবে সবাই রোগী হবে, কোনো নিঃসন্দেহে। এখন সাথে ওষুধ খেলে আরও বড় রোগী হবেন, যে এই খাবারও নষ্ট, সাথে ওষুধ, আরও বড় রোগী হবেন। আমার কথা, সাথে রাত জাগলে আরও বড় রোগী হবেন, ব্যায়াম না করলে আরও বড় রোগী হবেন, টেনশন করলে আরও বড় রোগী হবেন, আর ব্যস্ত থাকলে আরও বড় রোগী হবেন, আর যদি কোনো নিয়ম না থাকে আরও বড় রোগী হবেন। যদি আপনি রোদের আলোতে যান না, সূর্যের আলোতে যান না, ঘাসে হাঁটেন, আরও বড় রোগী হবেন। তো এরকম যা আপনি যুক্ত করবেন এটার সাথে আরও বড় রোগী হবেন। শুধু রোগী হবেন না, আরও দুর্বল হবেন, আরও হতাশ হবেন, আরও ডিপ্রেসড হবেন। তো বুক ধড়ফড়ানি শুরু হয়ে যাবে, কলজা কাঁপানি, মেয়েদের বেশি হবে, তাদের থাইরয়েড ধরা পড়বে, থাইরয়েড হবে, তারপর পিসিওএস হবে, বাচ্চা হবে না, মাসিক ইরেগুলার হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে, তারপর হয়তো ওভারিতে সিস্ট পাওয়া যাবে, তারপর হয়তো তার ফ্যাটি লিভার পাওয়া যাবে, তারপর হয়তো তার দেখা গেল বুকে লোম গজাইছে, মেয়ে কিন্তু বুকে লোম গজাইছে, হ্যাঁ, পুরুষদের বুকে লোম গজায়, ওর মেয়েদের বুকে লোম গজাইছে। তারপর হচ্ছে দেখা গেলো তার মুখে দাড়ি হয়েছে, মোষ হয়েছে, বা ব্রণ হয়েছে, বা মাথা টাক পড়ছে, বা ঘাড় কাল হয়েছে, বগল কাল হয়েছে, আঁচিল হয়েছে, ইত্যাদি আর কি। এ ধরনের নানান সমস্যা সে দেখা দেবে। তার মেজাজ অনেক খিটখিটে থাকবে, মুড সুইং করবে, অকারণে মন খারাপ হবে, কেন সে নিজেও জানে না। আর অতীতে নেগেটিভ চিন্তা ভাববে, জীবনে কিছু হলো না, এই হলো না, সেই হলো না, সব নানান দুশ্চিন্তা তার আসবে। এবং কে কী বলছে এটা সারাদিন ভাববে, এটা নিয়েই ভাববে, অমুকে কী কইছে, তমুকে কী কইছে, হ্যাঁ অমুকে কী কইছে, সে মানুষে কী ভাবে, মানুষে কী করে, মানুষে কী মনে করে, এইসব নিয়ে সে চিন্তা করবে। তো এইভাবে সে নেগেটিভ চিন্তা। আর ফিউচার সম্পর্কে যে হায় রে আমার তো ফিউচার ভালো না,
আর অতীত সম্পর্কে হলে হায় রে আমি তো জীবনে এইটা হইতে চাইছি, হইতে পারি না, ওইটা হইতে পারি না, অমুকে আমার সাথে এই করছে সেই করছে, এরকম নানান নেগেটিভ চিন্তা তার থাকবে। তো তার ব্যায়াম করতে ইচ্ছা করবে না, কারণ শক্তি নেই, হাঁটতে পারবে না কারণ শক্তি নেই, বুঝতে পারছেন? তার একমাত্র খাইতেই ভাল লাগে খায়, আর রাত জাগতে ভালো লাগে রাত জাগে, টেনশন করতে ভালো লাগে টেনশন করে, হ্যাঁ, কিন্তু সে দেরি করে ঘুম থেকে ওঠে, নামাজের রক্ত চলে যায়, নামাজ পড়তে মনে থাকে না, ভালো কাজগুলো সে করতে পারে না, খারাপগুলো কন্টিনিউ করতেই থাকে। এভাবে সে আরও বড় রোগী হয়ে যায়। আর তাছাড়াও তার যেহেতু এইরকম মেয়ে বিয়ে হলে বাচ্চা হবে না, কারণ পিসিওএস মেয়ে বিয়ে হলে বাচ্চা হবে না, কোনো দিনই হবে না। তো এখন যতদিন তার এটা ঠিক না করে, তো ডাক্তারের কাছে যাবে, মেটফরমিন ট্যাবলেট দিবে, তারপর পিল খেতে দিবে, তো এটা তার ফার্দার আরও ড্যামেজ করবে, কারণ এটা রোগের চিকিৎসা হবে না, মূল কারণ তো এটা না, মূল কারণ দূর হবে না। তো এরপরে সে আইভিএফ করাবে, সেটা আবার মিসক্যারেজ হবে, তারপর টেস্ট টিউব করাবে, নানান সমস্যা। মানে সে, এবং এই যে মানুষের যে বলতেছে সে এত বছর বিয়ে হয়েছে বাচ্চা হয় না, হ্যাঁ, তাকে বন্ধা বলতেছে, তাকে বিভিন্ন রকম আরোপ করতেছে, তাকে অনেকে বডি শেমিং করতেছে, তাকে নিয়ে অনেক টিস্কারি মারতেছে, তো এগুলো তার মেন্টালি আরও ক্ষতি করবে। তো এরপরে সে একটা সময় একেবারে কারোর সাথে মিশবে না, ঘর অন্ধকার করে থাকবে, হ্যাঁ, দিনের বেলা রাতে লাইট টাইট জ্বালায় মোবাইল টিপবে, হ্যাঁ, এইভাবে, আর শুধু খাইতেই তার ভাল লাগে, খাবে, আর কিছু ভাল লাগে না। তো এইভাবে সে আস্তে 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 তার মানে ভালো কোনো কিছু আর হবে না, সব সে এইভাবে হতাশায় নিমজ্জিত হয়ে সে চলে গেল। ঠিক পুরুষদের ক্ষেত্রেও, পুরুষদেরও হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ সে পুরুষ কিন্তু পুরুষের শক্তিটা চলে গেছে, সেটার বিভিন্ন কারণ, তার ভিতরে যে ইরেকটাইল ডিসফাংশন একটা প্রধান কারণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। তো এখন এইভাবে সে ওই অনিয়ম চলাফেরার ফলে শক্তির চর্চা করেনি, যা পাইছে খাইছে, ভুঁড়ি বড় হয়েছে, তো ভুঁড়ি বড় হলে চর্বি জমলে অ্যারোমাটাইজড হয়ে যাবে, তার ভালো ভালো হরমোনগুলো এগুলো অ্যারোমাটাইজড হয়ে, হ্যাঁ, তারপর সে ওই মেয়েদের মতো ক্যারেক্টার হয়ে যাবে, মেয়েদের মতো ক্যারেক্টার হয়ে যাবে, মানে সে আর পুরুষ থাকছে না, তার মেয়েলি হরমোন মনে করেন যে বেশি হয়ে যাচ্ছে, পুরুষালী হরমোন টেস্টোস্টেরন তার কমে যাচ্ছে। তা এর পরবর্তীতে তার দেখা গেল যে স্বাভাবিকভাবে স্বামী হিসেবে তার দায়িত্ব সে পালন করতে পারছেন। তো এরা মানসিকভাবে অশান্তি থাকবে, এরা সবখানে একটা তার সেলফ স্টিম কমে যাবে, তার কনফিডেন্স লেভেল কমে যাবে, তার ব্যক্তিত্ব নষ্ট হবে, হ্যাঁ, তার মানে একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাবে, হ্যাঁ, তারপর হচ্ছে যে তার মনে করেন যে একটা নতুন কাজ শুরু করবে, যে একটা উদ্যোগ নেওয়ার ক্ষমতা, হ্যাঁ, এগুলো কমে যাবে। তো এইভাবে সে আস্তে আস্তে হতাশায় নিমজ্জিত হবে, তারপর তার রাতে ঘুম হবে না, টেনশন হবে, হ্যাঁ, তারপর সব কিছু তার চাপ মনে হবে, দুনিয়ার সব কিছু চাপ মনে হবে, বৈরাগী হইতে মন চাইবে, কারণ তার তো এই পৃথিবীতে এইখানে থাকার সে যোগ্যতা হারিয়েছে, এখন এই স্ট্রেস সে নিতে পারতেছে না। পৃথিবীতে তো স্ট্রেস, স্যার বউয়ের পেড়া আছে, বাচ্চার পেড়া আছে, সংসারের পেড়া আছে, বাপ মা আছে, শ্বশুর শাশুড়ি আছে, তারপর চাকরি আছে, ব্যবসা আছে, মানে পেড়া দেওয়ার জন্য ঘরে বাইরে অনেক পেড়া আছে। তো এই পেড়াময় জীবন সে নিতে পারবে না, কারণ এটার যোগ্যতা লাগবে যে এই পেড়ার মধ্যেও সে যেন ভালো থাকতে পারে, কারণ সবাই পেড়ার মধ্যেই থাকতে হবে, এছাড়া তো আর কেউ এর বাইরে কেউ না। এখন এই যোগ্যতাটা তার নাই, তার শক্তি নাই, মানসিক, শারীরিক বা আত্মিক কোনো দিকে এনার্জি নাই কোনো সাইডে। তো এইভাবে আপনারা সব ধ্বংস হবে। এবং আপনারা কি করবেন, এই সব সমস্যার জন্য ওষুধ আছে, কি যে ঘুমের ওষুধ আছে, টেনশনের জন্য ঘুমের ওষুধ আছে, কিন্তু এই ঘুমের ওষুধ যে আপনি ধরলেন জীবনে আর ছাড়তে পারবেন না, ডোজ বাড়তে 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 বুক ধড়ফড়ানোর ওষুধ আছে, কিন্তু এটা আর ছাড়তে পারবেন, ইনডেভার 5, 10, 20 শুরু হয়ে বাড়তে থাকে। তারপর হচ্ছে যে আপনার গ্যাসের ওষুধ আছে, ধরলে ছাড়তে পারবেন না, ব্যথার ওষুধ আছে, ধরবেন ছাড়তে পারবেন, মাইগ্রেনের ওষুধ আছে, এই খাইতেই হবে, ডায়াবেটিসের ওষুধ আছে, সারা জীবন খাবেন, প্রেশারের ওষুধ আছে, সারা জীবন খাবেন। এগুলো কোনো রোগের মূল কারণ দূর করে না, রোগ ভালো করে না, রোগ ভালো হয়ে যাবে না, কিন্তু আপনি অনন্তকাল ওষুধ খেতে থাকবেন। তো এই যে জিনিসগুলো, এগুলো জানা দরকার, সবাইকে শেয়ার করা দরকার। আপনারা যদি ভাবেন যে কোনো ডাক্তার আপনাকে ট্যাবলেট দিয়ে ভালো করবে, এটা সম্ভব না, কোনো ডাক্তার ইনজেকশন দিয়ে আপনাকে ভালো করবে, এটা সম্ভব না, কোনো ডাক্তার অপারেশন করে ভালো করবে, এটা সম্ভব না। তো আপনারা এই যতই ডাক্তার দেখাবেন ততই আপনি ওষুধ, ইনজেকশন, স্যালাইন, ইনসুলিন, অপারেশন, এগুলো আপনি সব শেষ, ধ্বংস হবেন, কারণ ওখানে এইটাই পদ্ধতি, এবং আপনি ধ্বংস হয়ে শেষ হয়ে যাবেন, কিন্তু মারা যাবেন না, মারা যাবেন একেবারে সব ধ্বংস হওয়ার পরে, মারা যাইতে দেরি আছে, ওটা অনেক পরে, কিন্তু তার আগে আপনার সব এক একটা অর্গান ধরে ধরে সমস্যা শুরু হবে। তো আপনি এই চিকিৎসা করাবেন আর বড় রোগী হবেন। আর যেভাবে আপনারা সবাই খান, খেতে থাকেন, আপনি রোগী হবেনই 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 হবেনই, কোনো সন্দেহ নেই। যতই রোজা রাখেন, যতই নামাজ পড়েন, যতই ব্যায়াম করেন, কোনো লাভ হবে না, আপনি রোগী হবেনই।
আমি 100 ভাগ গ্যারান্টি দেবো আপনাকে। তবে যদি বেশি খান তাড়াতাড়ি হবেন, আর যদি ওই খাবারের সাথে যদি ব্যায়াম না করেন, অলসতা করেন, তাহলে আরও দ্রুত হবেন। আর যদি আরও রাত জাগেন, টেনশন করেন, তাহলে আরও দ্রুত হবেন। আরও যদি ফার্দার আরও নিয়ম থাকে তো আরও তাড়াতাড়ি হবে। এই হলো কথা। রোজা আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছেন যে রোজার উপকারিতা। তো এখন এত বছর তো মানুষ আসলে শুনছে যে রোজা রাখলে আখেরাতের কল্যাণ, আল্লাহ একটা পুরস্কার দেবে। কি পুরস্কার আমরা জানি না, তবে আমরা খুব চাই সেটা, তাই না? আর হচ্ছে রোজার মাধ্যমে আত্মিক পবিত্রতা হয়, আর তাকওয়া অর্জন হয়, এগুলা। কিন্তু কোষের পবিত্রতা অর্জন হয় এই ব্যাপারে কাউরে বলতে কোনোদিন শুনি নাই। আজকে আমরা সেই গল্প শুনবো। তো আমাদের যারা রেগুলার ভিডিও দেখে তারা জানে, আপনারা নতুন এসেছেন তাদের ভালোই লাগবে। এক হচ্ছে অটোফেজি। অটোফেজির বাংলা হলো আত্মভক্ষণ। তো জাপানি বিজ্ঞানী ওসুমি, ইনি পৃথিবীতে সর্বপ্রথম অটোফেজি আবিষ্কার করেন, এবং এই কারণে অক্টোবর 3, 2016 সালে তিনি একটা নোবেল প্রাইজ পান। নোবেল প্রাইজ মানে জানেন তো আপনারা, এই নোবেল প্রাইজটা উনি পান, তার মানে এটা অনেক বড় আবিষ্কার। এবং এই যে আল্লাহ বলেছেন যে দেখো, তাহলে আল্লাহ কখন কার মাধ্যমে কোন আবিষ্কার করাবেন, সে কি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, নাকি খ্রিস্টান, জাপানি, নাকি ইহুদি, এটা কিন্তু বলা যায় না। বুঝতে পারছেন? এটা কিন্তু বলা যায় না। তো দেখেন মজার ব্যাপার, দেখেন এই জাপানি বিজ্ঞানী, এ কিন্তু মুসলিম না, কিন্তু সে সবাইকে ফাস্টিংয়ের কথা বলেছে। তা আল্লাহ কার মাধ্যমে কি করেন বলা যায় না। আল্লাহর কিন্তু উই পোকাও আল্লাহর সৈন্য, আপনারা জানেন। কখনো কখনো ওই যে উই পোকা একবার ওই যে শর্ত খেয়ে দিছিল যে কাবা শরীফে লাগানো, জানেন তো, উই পোকা খেয়ে ফেলছিল। তো মাঝে মাঝে উই পোকাও আল্লাহর সৈনিক হিসেবে কাজ করে। তা এখন ওই যে আমি তো এটা নিয়ে ভাবতাম যে আল্লাহ বলেছেন যে রোজার উপকারিতা, তাহলে কি উপকারিতা যে আমরা জানি না। তো এখন হয়তো অনেক কিছু জানি না, কিন্তু এখন যেটা জানি সেটা তো আপনারা তো জানতেন না। জানতেন অটোফেজি, এটা হলো আত্মভক্ষণ। তা কি হয়, আমরা যদি অনেকক্ষণ না খেয়ে থাকি, তখন আমার শরীরের ভিতরে যে ডিফেক্টিভ যে সেলগুলো আছে সেটাকে বডি খেয়ে ফেলে, মেরে ফেলে। আত্মভক্ষণ, খারাপ জিনিসগুলোকে মেরে ভালো একটা জিনিস দ্বারা সেটাকে প্রতিস্থাপিত করে। ধরেন একটা গাড়ির নষ্ট পার্টস সরিয়ে ভালো পার্টস লাগালেন। ধরেন একটা ডিফেক্টিভ প্রোটিন আছে, সেই প্রোটিনটাকে রিসাইকেল করে নতুন প্রোটিন, অর্থাৎ একটা ভাঙা কাজ থেকে একটা ভালো গ্লাস তৈরি করা। তারপর হচ্ছে আপনার ডিটক্সিফিকেশন। ওই যে ডিটক্সিফিকেশন মানে শুদ্ধি, পরিচ্ছন্নতা, মানে টক্সিনগুলোকে দূর করা। আর হলো ইনফ্লামেশন কমানো। তার মানে রোজার মাধ্যমে এই এই ঘটনাগুলো ঘটে, এটা বিজ্ঞান এখন প্রমাণ করতে পেরে। সে শুধু তাই নয়, বরং একজন বিজ্ঞানী নোবেল প্রাইজও পেয়ে গেছেন। দুঃখজনক হলো আমাদের ডাক্তাররা আমাদেরকে 6 বেলা খেতে দেন। 6 বেলা খেলে কোনোদিন অটোফেজি হবে না, ঠিক আছে? এই জন্য আপনারা 6 বেলা খেয়ে ডায়াবেটিস রোগী আজকে নিজেদের স্বাস্থ্য নষ্ট করছেন। তো যারা আপনারা ডাক্তারকে ফলো করছেন, বিশেষ করে এই যে বার্ডেমের যে বই আপনারা দেখেন, ডায়াবেটিস রোগীর জন্যে এই একটা বই দেওয়া হয় না সত্যি? এখানে দেখেন একটা রোগীকে কিভাবে খেতে দেওয়া হয়, তালিকা 1600 ক্যালোরির একটা তালিকা আমরা পড়ে শোনাই। সকাল 7টা 8টা বাজে 3টা রুটি, মানে চিনি, রুটি মানে সবাই বলেন কি চিনি, ডাল মানে চিনি, তাহলে তাকে সকালে উঠে চিনি খাওয়ালো। তারপর তো ফার্মের ডিম খাইলো, তারপর তো আপনার সবজি খাইলো, ওই চাষের সবজি, সয়াবিন তেল, এরপর অনেকে আবার দুধ চাও খায়, সেটা বাদ দিই। 11টা বাজে আবার মুড়ি বিস্কিট খই, মানে বিস্কিট নাকি ডায়াবেটিস রোগী খাবে। দেখেন বইয়ে লেখা আছে বিস্কিট বলে কোনো ডাক্তার কাউকে খাইতে সাজেস্ট করে। এটা আমি জীবনে প্রথম এখানে মনে হলো যে এটা একটা প্রসেসড ফুড, এটা কিভাবে ডাক্তার লিখতে পারে। মুড়ি খই মেনে নিলাম, যদিও ইউরিয়া দিয়ে বানানো হয়, যদিও সেই ওই ধরনের চাল, হাইব্রিড কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, সেটা থেকে ইউরিয়া আবার মিশায়। তারপর আবার চিনি খেলো, তাহলে মুড়ি বিস্কিট খই মানে কি চিনি। তারপর 2টা 2:30 বাজে আবার ভাত, ওই যে যেই সাদা ভাত খেয়ে বোনের পেট ব্যথা হয়েছে, হ্যাঁ সেই সাদা ভাত, বুঝতে পারছেন, সাদা আটার রুটি বা ডাল। দুপুরে আবার সে খাচ্ছে চিনি, আবার বিকেলে চিনি খাচ্ছে, মানে ফল বা মুড়ি বিস্কিট খই, অনেকে আবার ভাজা পোড়াও খায়। আর রাতে 8টা 9টা বাজে আবার রুটি, ডাল, চিনি, আবার ঘুমানোর আগে দুধ মানে চিনি। তাহলে 6 বেলা চিনি খেলে অটোফেজি হবে আপনারা বলেন? আর যার রক্তের চিনি বেশি, 6 বেলা চিনি খেলে তার চিনি কমবে? ও ডায়াবেটিস কোনোদিন ভালো হবে? এইটা হলো রোগ পোষার চিকিৎসা। আপনি এখন বিশ্বাস করেন তো যে এটা রোগ পোষার চিকিৎসা? তো যারা এখনও এই বই ফলো করেন তারা শিওর থাকেন কোনোদিন আপনি ভালো তো হবেনই না। দেখেন তাহলে বারবার খেলে যদি আমি বলি ক্যান্সার হবে,
যেহেতু অটোফেজি করলে ক্যান্সার ভালো হয়, তাহলে আমরা বলতে পারি না যে বারবার খেলে ক্যান্সার হয়, বুঝেন নাই? তাহলে আমি না খেয়ে ক্যান্সার ভালো হচ্ছে, তাহলে বেশি খেলে ক্যান্সার হচ্ছে, এটা বলতে কোনো সমস্যা আছে? বারবার খেলে ক্যান্সার হচ্ছে, আর ভালো হচ্ছে কি অ্যান্টি ক্যান্সার হচ্ছে না খেয়ে রোজা রেখে, এটা প্রমাণিত, এটা এভিডেন্স, ঠিক আছে? আর ক্যান্সার কেন হয় তার একটা প্রধান কারণ প্রসেসড আলট্রা প্রসেসড ফুড বেশি বেশি খাওয়া, বারবার খাওয়া, ব্যায়াম না করা, টেনশন করা, আর হলো পেটে অনেক সময় বাজে ব্যাকটেরিয়া তৈরি হয়, আরও অনেক রকম কারণ আছে, কিছু মেন্টাল, কিছু সাইকোলজিক্যাল, কিছু ফিজিক্যাল, বুঝতে পারছেন? তো সব মিলে ক্যান্সার তৈরি হয়। আর এত ক্যান্সার কি আগে হতো যতটা এখন হয়? কেন? কারণ আগে এত প্রসেসড ফুড ছিল না। যাদের পরামর্শে কোনো রোগী ভালো হয় না, তারা কি বলে না বলে, পাগলে কি না খায়, আপনি খামাখা এটালে কি আলোচনা? যাদের কাজ রুগী ফোসায়, যে হাজার হাজার, এই যে সব রুগী তো হেরা ডাক্তার দেখায় ফুসছে, এই যে একটাও না, সবাই। তা হেরা কি বলে আর কি না বলে, তাতে আমাদের কি? আমি যা বলি শোনেন, ভালো হন কিনা দেখ। এই যে দেখেন, এই যে মুফতি সাহেব, এই যে ওনার, এই যে আমি গুইনা দেখাই দিয়েছি, যে আপনারা দেখেন 1 2 3 4, কারণ ওখানে প্লাস কিন্তু 2টা আছে, 5 6 7, 7টা ওনার এখন একটাও লাগে না। তো এখন যাদের পরামর্শে, হ্যাঁ, ওষুধ আমি বললাম না, এই তালিকা যারা ফলো করবে, এই বই যারা ফলো করবে, ওরা ওষুধ বাড়তে বাড়তে 7টা 8টা 9টা 10টা 12টা হবে, বুঝতে পারছেন? আর রোজা রাখলে আমরা যেটা বললাম, 6 বেলা খেললে 7টা ওষুধ, আর রোজা রাখলে কোনো ওষুধ না পুষে। এখন বাবা, যারা ওই এক রুগীকে 7টার ওষুধের রুগী বানায় একটা ওষুধের থেকে, তারা কি বলে না বলে আপনি কেন বিশ্বাস করতেছেন? একটু কষ্ট হচ্ছে, বুঝতে পারছি, কিন্তু পরে টের পাবেন। যেমন উনিও প্রথমে বিশ্বাস করতে কষ্ট হয়েছে, এখন উনি বিশ্বাস করে, কারণ নিজে না সুস্থ হলে তোকে বিশ্বাস করবে না। তাই জন্য আজকে আপনাদেরকে আমরা বলি, যারা নিম বিশ্বাসী, ইনশাল্লাহ আপনি আরও ভালো করে মানেন, আত্মবিশ্বাসী হবেন ইনশাল্লাহ। নিম বিশ্বাসী মানে বোঝেন না, মানে আমাদের কথা নিমরাজি হয়েছে আর কি, নিমরাজি বোঝেননি? তো এখন আমি এটার নাম দিলাম নিম বিশ্বাসী আর কি। নিম বিশ্বাসী থেকে এবার আত্মবিশ্বাসী হবে, যখন সে মাইনে ভালো হবে তখন সে আত্মবিশ্বাসী হবে, তখন তার হাসি হবে অন্যরকম, যেমন ওনার হাসি এখন আলাদা। হ্যাঁ, তো এরকম যারা সুস্থ হবে, সে সুস্থতার হাসি হাসবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে এটার জন্য আমাদের এই রিপোর্টগুলো ভালো থাকা চাই, ভুলে গেলে চলবে না। হুমায়ের কত থাকতে হবে? 1, TGHDL রেশিও 2 এর নিচে, সিআরপি বলেন 3, ইনসুলিন 4 5, ব্লাড সুগার 5 6, ভিটামিন ডি 90 100, বলেন 1, সবাই বলেন 1, কি হুমায়ার? 2 কি TGHDL রেশিও, 3 সিআরপি, 4 5 ইনসুলিন, 5 6 ব্লাড সুগার 90 100, ভিটামিন ডি, বলেন 1 2 3 4 5 6, বলেন 90 100। এটা মুখস্থ করেন। হুমায়ের 1 থাকতে হবে, কত? TGHDL রেশিও, সিআরপি, ইনসুলিন, ব্লাড সুগার, ভিটামিন ডি, এটা মুখস্থ থাকতে হবে, এবং আপনার রিপোর্ট কত জানা থাকতে হবে, এবং এই রিপোর্টটা ঠিক রাখেন। আমি যে যে নিয়মকানুন বলছি সুন্দর করে সব মানেন, আস্তে ধীরে শুরু করেন, কিন্তু ওই পুরোটা মানেন, ইনশাল্লাহ 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 এই পৃথিবীতে কোনো রোগ থাকবে না ইনশাল্লাহ, আর আল্লাহর কাছে গেলে জান্নাতও ইনশাল্লাহ পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।